দর্শক, স্বাগত জানাচ্ছি এশিয়া পোস্ট নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি তারেক আহমেদ। হেফাজত ইসলামী দলগুলোর এক হওয়ার গুঞ্জন, জামায়াত জোটে কি ভাঙন? দর কষাকষির দুর্বলতায় ঠকছে বাংলাদেশ। বেনজিরকে ফেরত দিতে 4 বিষয়ে ব্যাখ্যা চাইল দুবাই পুলিশ। স্বামী হারিয়েও প্রত্যন্ত গ্রামে কফি চাষে খাদিজার বাজিমাত। ফ্লাইওভারের সব লাইট তার উধাও, জানেই না সড়ক বিভাগ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইসলামী ঘরানার রাজনৈতিক দলগুলোর জামায়াতে ইসলামীর জোট ছাড়ার গুঞ্জন এখন চারদিকে। মূলত হেফাজতে ইসলামের উদ্যোগে কওমি ধারার কয়েকটি রাজনৈতিক দলের একজোট হওয়ার চেষ্টার খবর প্রকাশ্যে আসতেই বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা। অন্যদিকে জামায়াত জোটে থাকা কওমি ধারার দলগুলো নিজেদের মধ্যে আলোচনার কথা স্বীকার করেছেন। এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা। গেল বৃহস্পতিবার কওমি ঘরানার 7টি দলকে নিয়ে সভা করেন হেফাজতের আমির শাহ মুহিবুল্লাহ বাবুনাগরী। এতে বিএনপি জোটে থাকা জমিয়তে উলামায়ে ইসলাম, জামায়াত জোটে থাকা বাংলাদেশ খেলাফত মজলিস, নিজামে ইসলাম ও খেলাফত মজলিস ছাড়াও ইসলামী আন্দোলন, খেলাফত আন্দোলন ও ইসলামী ঐক্য জোট প্রতিনিধিরা যোগ দিয়েছিলেন। মূলত এরপরই রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয় যে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোটে থাকা দলগুলো জোট থেকে বেরিয়ে যাচ্ছে। বিষয়টি নিয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলছেন, বিএনপি ও সরকার তাদের জোট নিয়ে ষড়যন্ত্র করছেন বলে মনে করেন তারা। তবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী জামায়াত জোট নিয়ে ষড়যন্ত্র বা চক্রান্তের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তবে তিনি বলেছেন, রাজনৈতিক কৌশলে বিএনপি যদি অন্য রাজনৈতিক দলকে কাছে টানতে পারে তাতে দোষের কিছুই নেই। প্রতিবেদনে কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন ও কওমি ধারার রাজনৈতিক দলগুলোর কয়েকটি নেতাদের সঙ্গে আলাপ করে যে ধারণা পাওয়া গেছে সেটা সম্পর্কে বলা হয়, নির্বাচনের পর থেকেই এ ধরনের দলগুলোর সঙ্গে সরকারি দল বিএনপি নেতাদের কেউ কেউ সম্পর্ক বাড়ানোর আনুষ্ঠানিক কিছু উদ্যোগ নেয়। এদিকে কওমি দলগুলোর নেতারা বলছেন, নির্বাচনের পরে বিএনপির দিক থেকে তাদের সাথে যোগাযোগ বাড়ানো হয়েছে। আবার বড় কওমি মাদ্রাসাগুলোয় জামায়াতের সমর্থন বাড়ানোর চেষ্টা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে কিছু কওমি ধারার দল। এমন প্রেক্ষাপটে কওমি ধারার দলগুলোকে এক ধারায় আনার জন্য হেফাজতে ইসলামের আমির একটি উদ্যোগ নিয়েছেন বলে জানিয়েছেন সংগঠনটির যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী। তবে জোটে থাকা কওমি ধারার দলগুলো বলছেন, এখনই জোট থেকে বেরিয়ে যাওয়া কিংবা নতুন জোট করার চিন্তা তারা করছেন না। তারেক আহমেদ, এশিয়া পোস্ট। অন্যান্য দেশ যে চুক্তি করতে 10 বছরেরও অধিক সময় নেয়, সেখানে বাংলাদেশ সময় নেয় মাত্র 6 থেকে 8 মাস, যার ফলে অনেক চুক্তিতেই বাংলাদেশ বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়। বিশেষজ্ঞরা বলছেন, কর্মকর্তাদের মধ্যে দর কষাকষির দক্ষতার অভাব, বিষয়ভিত্তিক জানাশোনা ও দীর্ঘমেয়াদী প্রভাব বিশ্লেষণের ঘাটতি রয়েছে। এছাড়া প্রশাসনে যারা এ বিষয়ে অভিজ্ঞ হয়ে ওঠেন তাদের দ্রুত বদলি করে দেওয়া এবং কিছু কর্মকর্তার অযথা বিদেশ ভ্রমণের মানসিকতাও এর অন্যতম কারণ। বলছিলাম আন্তর্জাতিক বাণিজ্য চুক্তির কথা। বিশ্লেষকরা বলছেন, এই চুক্তি সম্পাদনের ক্ষেত্রে দর কষাকষিতে দুর্বলতার কারণে বারবার ঠকছে বাংলাদেশ। জানা যায়, দক্ষ ও স্থায়ী বিশেষজ্ঞ দলের অভাব এবং দ্বিপাক্ষিক দর কষাকষিতে দুর্বলতার ফলে বাংলাদেশ চুক্তিতে কাঙ্ক্ষিত লাভবান তো হচ্ছেই না, বরং বিভিন্ন চুক্তিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে। দৈনিক কালবেলার এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। সম্প্রতি সম্পন্ন হওয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে দেশের সচেতন নাগরিকদের মনে অসন্তোষ দেখা দিচ্ছে। বাংলাদেশ যে চুক্তিতে ঠকছে এ বিষয়ে প্রায় সবাই একমত। সর্বশেষ জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারি চুক্তির অনেক ধারার বিষয়েও আপত্তি রয়েছে অনেকের।
তবে আশার কথা হচ্ছে এ ঘাটতি মোকাবেলায় সরকার বাণিজ্য দর কষাকষির জন্য একটি স্থানীয় নেগোসিয়েটর পুল তৈরি করার পরিকল্পনা করছে, যার জন্য 150 জনের একটি ধারণাপত্র তৈরি করা হয়েছে এবং জাইকা ও ইউএনডিপি স্বল্প পরিসরে বাংলাদেশের কয়েকজন কর্মকর্তাকে প্রশিক্ষণ দিচ্ছে, যেখান থেকে যোগ্যদের বাছাই করা হবে। আহমেদ ইমতিয়াজ, এশিয়া পোস্ট। সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে গ্রেপ্তার বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে নীতিগতভাবে সম্মতি দিয়েছে দুবাই পুলিশ। তবে তাকে কোন আইনি প্রক্রিয়ায় হস্তান্তর করা হবে সে সম্পর্কিত 4টি বিষয় ব্যাখ্যা চেয়ে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে চিঠি দিয়েছে তারা। দুবাই পুলিশের ওই চিঠি 5 দিন আগে বাংলাদেশে পৌঁছেছে বলে নিশ্চিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও দুর্নীতি দমন কমিশন দুদকের একাধিক সূত্র। এসব তথ্য জানিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক আজকের পত্রিকা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক দায়িত্বশীল সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, দুবাই পুলিশের চিঠিতে যে 4টি বিষয় ব্যাখ্যা চাওয়া হয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বাংলাদেশ কোন আইনের আওতায় এবং কি প্রক্রিয়ায় বেনজির আহমেদকে ফেরত নিতে চায়। কারণ বাংলাদেশ ও ইউএইর মধ্যে বন্দী প্রত্যর্পণ সংক্রান্ত কোনো দ্বিপক্ষীয় চুক্তি নেই। এছাড়া আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার আন্তর্জাতিক আইনি ভিত্তি কি, সেই পরোয়ানার কার্যকারিতা কতটুকু এবং পুরো প্রত্যর্পণ প্রক্রিয়ায় আইন মন্ত্রণালয়ের পরিবর্তে কেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সমন্বয় করছে, এসব বিষয়ে জানতে চেয়েছে দুবাই কর্তৃপক্ষ। সবুজ পাতার ফাঁকে ফাঁকে পরম যত্নে কফির পরিচর্যা করছেন এক নারী। আর এই দৃশ্য এখন কোনো বিদেশি বাগানের নয়, বরং এক প্রত্যন্ত গ্রামের। খাদিজা বেগম, যিনি অজপাড়া গায়ে বসেই কফি চাষ করে নিজ গ্রামেই তা সফলভাবে বাজারজাত করছেন। শুধু কফি নয়, হরেক জাতের বিদেশি ফল ও ফসল উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ এবং বিপণনে অবিশ্বাস্য সাফল্য দেখিয়েছেন তিনি। বিদেশি পণ্য যেন আমরা বাংলাদেশি খাইতে পারি, এটাই আমাদের গৌরব। আর এটা সবাই যেন করে, সব নারীরা যেন করে। প্রতিকূলতা জয় করা খাদিজা বেগমের এই অনবদ্য অবদান এক সাধারণ গ্রামীণ গৃহিণী থেকে তাকে আজ নিয়ে গেছে দেশসেরা বেগম রোকেয়া পদক মনোনয়নের সারিতে। নীলফামারী জেলা সদর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে জলঢাকা উপজেলার কৈমারি গ্রামে বাড়ি খাদিজা বেগমের। 2014 সালে স্বামী হারানোর পর সংসারের প্রধান হিসেবে পরিবারের ব্যবসা ও কৃষির হাল ধরেন তিনি। পরে ছেলের পরামর্শে 2018 সালে বাড়ির পেছনে গড়ে তোলেন স্বপ্নের বাগান। শুরু করেন ড্রাগন, রামবুটান, অ্যাভোকাডো, কাটিমন আম ও কোকোর মতো বিদেশি ফল ও ফসলের চাষ। 2019 সালে তার বাগানে যুক্ত হয় প্রায় 650 কফি গাছ। মাত্র 2 বছরের মাথায় কফি ফলন আসায় তা সাড়া ফেলে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে। কৃষি বিভাগও নতুন জাতের কফি গাছ ও কফি প্রক্রিয়াজাতকরণের নানা সরঞ্জাম দিয়ে খাদিজা বেগমের পাশে দাঁড়ায়। এসব বিদেশি ফল ও চারা অনলাইন ও অফলাইনে বিক্রি করে এখন খাদিজার বার্ষিক আয়ও বেশ ভালো। প্রথমে 680 টাকা আছে, পাইছি 10 কেজি কফি পাইছি। তারপরে তো আমাকে এই কফি দেখার পরে আমার উপজেলা থেকে নীলফামারী কৃষি অধিদপ্তর থেকে আমাকে তখন কফির চারা দেওয়া হয়, রোবাস্টা। খাদিজা বেগমের এই সাফল্যের পেছনে বড় শক্তি হিসেবে কাজ করেছে তার ছোট ছেলের অনুপ্রেরণা ও সহযোগিতা। প্রতিটি পদক্ষেপে মায়ের পাশে থেকে সাহস জুগিয়েছেন তিনি। অনেকেই মনে করছেন যে এটা বৃথা যাবে, এসব ফলমূল অনেক দীর্ঘ সময় 3 বছর 4 বছর 5 বছর পর একটা বাগানে যখন গাছে ফল আসে, এটা আমাদের অনেক ধৈর্যের ব্যাপার ছিল। কফি ও নানা জাতের বিদেশি ফলের সফল চাষে স্বীকৃতিস্বরূপ 2022 সালে জেলা পর্যায়ে জয়িতা পুরস্কার পান খাদিজা বেগম। একই বছর সফল মৎস্য চাষী হিসেবে পান জাতীয় পুরস্কার। এছাড়া তিনি পেয়েছেন নিরাপদ খাদ্য উৎপাদকের সনদও। জেলা প্রশাসন জানাচ্ছে, আগামীতে বেগম রোকেয়া পদকের জন্য খাদিজা বেগমের নাম মনোনয়নে পাঠিয়েছেন তারা। আমরা ওনার সাথে আছি, ওনার যে কোনো প্রয়োজন হলে, যে কোনো সহযোগিতা হলে আমরা সার্বিকভাবে সহযোগিতা করব। আমরা বেগম রোকেয়া অ্যাওয়ার্ডের বিষয়ে বিভিন্ন ডিপার্টমেন্টে চিঠি দিয়েছি। খাদিজা বেগমের 3 একর জমির বাগানে এখন শোভা পাচ্ছে 24 প্রকারের বিদেশি ফল ও ফসল, যার মধ্যে কফি গাছের সংখ্যাই 3000। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই ধারা দেশের কৃষি অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।
ফ্লাইওভারে দাঁড়িয়ে আছে প্রায় ১৫০টি ল্যাম্প পোস্ট, কিন্তু কোনোটির সঙ্গে নেই স্ট্রিট লাইট। একে একে উধাও সবগুলোই। সঙ্গে চুরি হয়ে গেছে বৈদ্যুতিক তারও। কিন্তু স্ট্রিট লাইট চুরির বিষয়টি জানেই না সড়ক ও জনপথ বিভাগ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাদুয়া বাজার বিশ্ব রোড ফ্লাইওভার সন্ধ্যা নামলেই ডুবে যায় অন্ধকারে। ২০১৮ সালে উদ্বোধনের পর লাইট বসানোর কিছুদিনের মধ্যেই অধিকাংশ লাইট ও বৈদ্যুতিক তার চুরি হয়ে যায়। লাইটগুলো না থাকায় প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছে হাজারো মানুষ। বছরের পর বছর কেটে গেলেও আর সচল হয়নি লাইটগুলো। স্থানীয়দের অভিযোগ, অন্ধকারের সুযোগে বেড়েছে ছিনতাই, চলন্ত গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ এবং মাদকসেবীদের আনাগোনা। রাতে ফ্লাইওভারে উঠলে নিরাপত্তাহীনতায় ভোগেন চালক ও যাত্রীরা। এই পাইপগুলো ছিল ওয়ারিং, এই ওয়ারিংগুলো সব চলে নিয়ে গেছে। আমাদের এখানে অনেক সময় গাড়ি আমরা রাত বিরাতে একটু রেস্ট নেওয়ার জন্য রাখি, এখানে রাখতে পারি না চোরের জন্য। চোর ছিনতাই বাইরে গেছে, সব চোলাগুলা নিয়ে গেছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিনেও সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি, অথচ এটি কুমিল্লার অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশপথ। লাইটগুলো অতি তাড়াতাড়ি ব্যবস্থা করার জন্য কর্তৃপক্ষের জন্য সড়ক ও জনপথ বিভাগের তথ্য অনুযায়ী ফ্লাইওভারে প্রায় ১৫০টি স্ট্রিট লাইট ছিল, কিন্তু অধিকাংশই চুরি হয়েছে। আগামী অর্থ বছরে বরাদ্দ পেলে নতুন করে লাইট স্থাপনের পরিকল্পনার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। দীর্ঘদিন থেকে বন্ধ না, ৫ই আগস্টের পর থেকে আমার জানা মতো বিভিন্ন সময় চুরি হয়েছে। পদক্ষেপ নেওয়া হয়নি আসলে, যেহেতু ফ্লাইওভারটার মেনটেন্যান্সে কারা ছিল এই জিনিসটা নিয়েও একটা আপনার কনফিউশন ছিল, লাইটগুলোর কনফিউশন ছিল, আর সেই জন্য এটা নিয়ে আসলে পদক্ষেপ গ্রহণ করা হয়নি। ব্যস্ত এই মহাসড়কের গুরুত্বপূর্ণ ফ্লাইওভার বছরের পর বছর ধরে অন্ধকারে ডুবে থাকলেও নেওয়া হয়নি কোনো পদক্ষেপ। কবে আলো ফিরবে এই প্রশ্ন চলাচলকারীদের। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।